নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ভারতের ওপর চড়া 25% হারে শুল্ক চাপালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে পেনাল্টি দিতে হবে বলেও জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। আভাস আগেই পাওয়া গিয়েছিল, হলো তাই। ভারতের উপর 25% শুল্ক চাপিয়ে দিল আমেরিকা। বুধবার বিকেলে এই শুল্কের হার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। কেন ভারতের উপর এই শুল্ক চাপানো হলো, নিজের সমাজ মাধ্যম পোস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। ভারতীয় সময় অনুসারে বুধবার বিকেল 5:39 সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যাল এর পাতায় ভারতের ওপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প। সেখানে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে ব্যাখ্যা করেন তিনি। তবে রাশিয়া এবং চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ট্রাম্পের দাবি, মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারের চড়া হারে শুল্ক নেওয়া হয়। সেই কারণেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির উপর 25% শুল্ক নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই শুল্কের পাশাপাশি ভারতের উপর একটি জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও কি সেই জরিমানা তা সমাজ মাধ্যম পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেননি আমেরিকার প্রেসিডেন্ট। ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমেরিকার ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে, কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হার শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই। এছাড়া ভারত সবসময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ ক্রয় করে রাশিয়া থেকে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি ক্রয় করে ভারত। চীনের থেকেও জ্বালানি ক্রয় করে ভারত। যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এসব কাজ ভালো নয়। তাই ভারত 25% শুল্ক দেবে এবং উল্লেখিত বিষয়গুলির জন্য একটি জরিমানাও নেওয়া হবে 1 আগস্ট থেকে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। ঘটনাচক্রে সপ্তাহ 2 আগেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে সতর্ক করে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। কিভের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য মস্কোকে 50 দিন সময় দিয়েছেন তিনি। এর মধ্যে রাশিয়া হামলা বন্ধ না করলে মস্কো বাণিজ্যিক বন্ধুদের উপর 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধ থামানোর জন্য 10 থেকে 12 দিন সময় দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ভূমিকম্প আঘাত হানল রাশিয়ায়। 8.8 মাত্রা ভূমিকম্পে কাঁপল রাশিয়া। রাশিয়া এই ভূমিকম্পের ফলে সুনামির ঝুঁকি তৈরি হয়েছে গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলে। শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হেনেছে রাশিয়ার পূর্ব উপকূলে। ভারতীয় সময় অনুসারে বুধবার ভোর 4:54 হয় ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার রিপোর্ট অনুসারে ভূমিকম্পটির মাত্রা ছিল 8.8। তবে প্রথমে রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল 8.7। ইউএসজিএস এর দেওয়া তথ্য অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে 19.3 কিলোমিটার গভীরে। রাশিয়ার ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ার সুনামির ঝুঁকি তৈরি করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। ফলশ্রুতিতে রাশিয়া সহ জাপানের হুক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সেই সাথে আলাস্কার দূরবর্তী আলিওটিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশে, প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপ এবং হাওয়াই দ্বীপপুঞ্জেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আজকের ভূমিকম্পটি অত্যন্ত গুরুতর ছিল এবং এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পন বলে জানিয়েছে রাশিয়ার কামচাটকার শহরের স্থানীয় প্রশাসন। এদিকে সতর্কতা জারির পর 6 ফুট উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে হাওয়াইয়ে। জাপান এবং হাওয়াইয়ের মধ্যবর্তী মিডওয়ে অ্যাটল দ্বীপের মধ্য দিয়ে 6 ফুট অর্থাৎ 1.8 মিটার উচ্চতায় একটি ঢেউ অতিক্রম করছে বলে জানিয়েছেন হাওয়াই গভর্নর জোশ গ্রিন। এছাড়া আলাস্কা ও দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়েও জারি রয়েছে সুনামির সতর্কতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের জনজাতি অংশের সমাজপতিরা সাক্ষাৎ পর্বে কাস্টমারি ল, মন্দির উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তারা।
বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন ত্রিপুরার বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের এক প্রতিনিধি দল। সাক্ষাৎকালে কাস্টমারি ল, মন্দির উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন সমাজপতিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে নিজেদের বিভিন্ন দাবি দাওয়াও তুলে ধরেন সমাজপতিরা। এই ক্ষেত্রে রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ এবং সমাজপতিদের দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সমাজপতিদের কল্যাণের বিষয়টিও সরকারের নজরে রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেতলিং শিব ইস্যুতে মিজোরাম সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এবং বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে বলে এদিন সমাজপতিদের অবহিত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শীঘ্রই বেতলিং শিব এলাকা পরিদর্শনে যাবেন বলেও সমাজপতিদের এদিন আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের এই সাক্ষাৎ পর্বে উপস্থিত ছিলেন ত্রিপুরী, মগ, মোরাসিং ও রিয়াং সম্প্রদায়ের সমাজপতিরা। ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি এবং জীবিকা সম্পর্কে সমাজপতিগণ তাদের গভীর জ্ঞান এবং সমৃদ্ধ অভিজ্ঞতা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। এই ধরনের আলোচনা সমৃদ্ধ সমাজ গঠনের পাশাপাশি জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ একটি দিক পরবর্তী সময়ে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এবং এর প্রক্রিয়ায় ভারতীয় গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এক্ষেত্রে 8 আগস্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন সংগঠিত হবে বলে জানিয়েছেন মানিক সরকার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে বাদ দেওয়া হচ্ছে সংখ্যালঘু ও তপশিলি ভোটারদের। এক্ষেত্রে বিশেষ করে মুসলিম এবং নিম্ন বর্ণদের টার্গেট করা হয়েছে, যারা ভোট দিতে পারে বিজেপির নীতির বিরুদ্ধে। বুধবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিক্রিয়া এরকমটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এবং এর প্রতিক্রিয়ায় ভারতীয় গণতন্ত্র এবং নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে বলেও এদিন মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই ক্ষেত্রে 8 আগস্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন সংগঠিত হবে বলে জানিয়েছেন মানিক সরকার। কিভাবে দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্যার? আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অগস্ট মাসে 8 তারিখ এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ আন্দোলন আমরা সংগঠিত করতে যাচ্ছি। এসআইআর মানে নতুন করে ভোটের কয়েক মাস আগে যে রাজ্যে ভোট হবে সেখানে ভোটার তালিকা তারা যা পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করবে। এরকম ঘটনা এর আগে ঘটেনি। নর্মালি সারা বছরই প্রত্যেক বছরে একবার করে হয়। ভোটের আগে এই কাণ্ড প্রথম বিহারে তারা শুরু করল। এটা যদি প্রতিবাদ না হয় এরপরে আসাম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এই জায়গাগুলিতে, আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই। এবং বিহারে যে ভোটের মুখে করছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল অবস্থা ভালো না। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভোটার তালিকা সংশোধনের নামে মূলত টার্গেটটা তারা করার চেষ্টা করছে মুসলিম, তার সঙ্গে হচ্ছে তপশিলি অংশের মানুষ, ওবিসি অংশের মধ্যে, বিশেষ করে যারা গরিব অংশের মানুষ। এরা ক্ষুব্ধ এই সরকারের জনবিরোধী ভূমিকার জন্য। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না এবং বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ হয়ে উঠেছে বলে অভিযোগ করে বিহার ও ত্রিপুরায় রাজনৈতিক ফায়দার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন মানিক সরকার। বিহারে বিজেপি জোট দুর্বল, তাই ভোটের আগে অনুকূল ফলের জন্য ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। ত্রিপুরায় তিপ্রামথা একই ধরনের ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ মানিক সরকারের। এই ধরনের সংশোধনকে গণতন্ত্রের হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করে এর মাধ্যমে সারা দেশে প্রকৃত ভোটারদের ভোটাধিকার হরণ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অপরাধ দমনে টাস্ক ফোর্স গঠন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশেই গঠন করা হবে এই টাস্ক ফোর্স। বুধবার নিউজ নাওকে এমনটাই জানালেন স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং। অপরাধ দমনে টাস্ক ফোর্স গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টিতে অনুমোদন প্রদান করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টাস্ক ফোর্স গঠনের মূল লক্ষ্য হল সংগঠিত অপরাধ
চরমপন্থা, মৌলবাদ, আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার এবং অন্যান্য বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাকে অটুট রাখতে কাজ করবে এই বিশেষ টাস্ক ফোর্স। বুধবার নিউজ নাকে এরকমটাই জানিয়েছেন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং। This is a special task force constituted for cross-border crimes as well as anti-terror activities, as well as for drugs and related activities. Which will be headed by SP rank officer, Superintendent of Police rank officer, under the supervision of IG/DIG rank officer. And this task force will have jurisdiction for entire Tripura, and they will be working on these issues as a special task force, and they will be directly reporting to concerned IG and the DGP, and they will be assigned issues related to terror activities, issues related to drugs issues related to international cross-border crimes. Those kind of things they will be assigned and they will be taking, and wherever the crime will happen, whichever area, so accordingly local court jurisdiction that will be decided after they submit the charge sheet and other things. And the member consists in the task force, The task force would be headed by an SP rank officer, Superintendent of Police rank officer, who will be under the supervision of an IG or a DIG, as the case may be. And just now it has been approved. It has been approved by Honorable Chief Minister, and it has been confirmed. And now posting will be made to the task force. সন্ত্রাসমূলক ঘটনা তদন্ত, সংশ্লিষ্ট মামলার দ্রুত বিচার এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করবে এই টাস্ক ফোর্স। এছাড়াও আন্তঃজেলা, আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন অঞ্চলে সক্রিয় অপরাধীদের দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টাস্ক ফোর্স। রাজ্যের শান্তি শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তার সরকারের অগ্রাধিকার বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর লক্ষ্যে এসটিএফ এর মাধ্যমে আভ্যন্তরীণ নিরাপত্তার প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে রাজ্য পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নবনির্মিত দলীয় কার্যালয় দুষ্কৃতীতে তারা পড়ে ছাই। বুধবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলার উপর ক্ষোভ উগরে দেন রাজ্যের কংগ্রেস পিসিসি প্রেসিডেন্ট আশিস সাহা। প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর আক্রমণ, দলীয় কার্যক্রমে বাধা দান, রাতের শহরে নেশার প্রকোপ বৃদ্ধি পাওয়ার অভিযোগ করেন তিনি। আগামী দিনে যদি দলীয় কার্যক্রমে শাসক দল কোনো প্রকার বাধা দান করে তাহলে কংগ্রেস দল আন্দোলনে নামবে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলতার উন্নতি না করলে ওনার পদত্যাগ দাবি করেন পিসিসি প্রেসিডেন্ট আশিস সাহা। 48 ঘন্টাও পেরোয় সাবরুমে হরিনা আমরা একটা দলীয় কার্যালয় দীর্ঘদিন বাদে সেখানে এই কার্যালয়ের উদ্বোধন হয়। আমি নিজে সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রদেশ কংগ্রেসের আমাদের যারা কর্মকর্তা তাদের উপস্থিতিতে এই কার্যালয়ের উদ্বোধন করে সেখানে একটা দলীয় কর্মসূচি আমরা সেখানে সংগঠিত করি। গতকাল রাত 1টায় এই দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা, আমাদের মূল্যবান প্রচার সামগ্রী যেমন সেখানে জ্বালিয়ে দেওয়া হয়, দলীয় পতাকা তারা জ্বালিয়ে দেয়। যে দল এই বিরোধী দলের পতাকাতে আগুন জ্বালিয়ে বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করছে, প্রদেশ কংগ্রেস আজকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। শহরে বাড়ছে অবৈধ পার্কিং, প্রেক্ষিতে বাড়ছে যানজট। এই ক্ষেত্রে নাগরিক নিরাপত্তার পাশাপাশি জরুরি পরিষেবায় হুমকি হয়ে দাঁড়িয়েছে শহরের যানজট। অবৈধ পার্কিং ও যানজট শুধুমাত্র যান চলাচলের সমস্যা নয়, এটি এখন নাগরিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জরুরি পরিষেবার প্রতিও বড় এক হুমকি হয়ে দাঁড়িয়েছে এই
বিষয়টি। মূল সড়কের পাশাপাশি শহরের অলিগলিও এখন পরিণত হয়েছে অবৈধ পার্কিং এর আশ্রয় স্থলে। সারিবদ্ধ গাড়ি রাখার কারণে জরুরি পরিস্থিতিতে সময় মতো পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স বা দমকল বাহিনী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস নিতে আসা গাড়িগুলোর দীর্ঘ সারির কারণে কার্যত অচল হয়ে পড়ছে হাঁপানিয়া, আমতলী, মিলনচক্র, সিদ্ধি আশ্রম এলাকার রাস্তা। ট্রাফিক কর্মীর ঘাটতি এবং একাংশ কর্মীদের নিষ্ক্রিয়তা উভয়ই বাড়িয়ে তুলেছে সমস্যাকে। সামনে গাড়ি রেখে দিয়ে গেছেন দুন সাইডে। কেন জামটি হচ্ছে এখানে? ওই গাড়ি রেখে গেছে সাইডে সাইডে। এদিকে প্রায় সময় রাখে তারা। ডেইলি থাকে। অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান হলেও তা কতটুকু কার্যকর হচ্ছে প্রশ্ন উঠছে তা নিয়েই। বিভিন্ন এলাকায় চলমান ড্রেন নির্মাণ প্রকল্প রাস্তার প্রশস্ততা কমিয়ে দিয়েছে, যার কারণে গাড়ি পার্ক করানো হচ্ছে অবৈধভাবে। যানজটের কারণে একদিকে যেমন সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না অফিস যাত্রীরা, অপরদিকে ছোট দূরত্বে যেতেও লাগছে 1 ঘন্টা বা তার বেশি সময়। জরুরি চিকিৎসা ও অগ্নি নির্বাপন সেবায় বিলম্বের পাশাপাশি নাগরিক জীবনে বাড়ছে মানসিক চাপ এবং অসন্তোষ। বলার কিছু নাই, তো ড্রাইভাররাও দোষ আছে, এটা আর কিছু করার নাই, ড্রাইভাররাও দোষ আছে। তথ্যবিজ্ঞ মহলের মতে অলিগলি ও আবাসিক এলাকায় বিশেষ অভিযানের পাশাপাশি প্রয়োজন হলে চালু করা যেতে পারে টোয়িং ব্যবস্থা। যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব অনলাইন বা অ্যাপে পার্কিং বুকিং ব্যবস্থা চালু করে। তবে ড্রপগেট এলাকার স্টেশনকে ব্যস্ত রাস্তার বাইরে সরিয়ে আনা অথবা গ্যাস নেবার জন্য পৃথক স্লিপ রোড বা লেনের ব্যবস্থা করা জরুরি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে পিক আওয়ারে মূল জংশন ও অলিগলিতে প্রয়োজন অতিরিক্ত টহল। অবৈধ পার্কিং এ জরিমানার হার বাড়ানো এবং নিয়মিত পর্যবেক্ষণ সময়ের দাবি। এছাড়া নাগরিকদের সচেতন করতে স্কুল, বাজার, পাড়া এবং অফিসগুলিতে চালানো যেতে পারে সচেতনতামূলক কর্মসূচি। অবৈধ পার্কিং ও যানজট এখন শুধু শহরের সৌন্দর্য নষ্ট করছে না, বরং মানুষের জীবন ও নিরাপত্তার উপরও প্রভাব ফেলছে সরাসরি। প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ ও নাগরিক সচেতনতা এই দুইয়ের সমন্বয় ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় এই সমস্যার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।